আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম। বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব। 7 নাম্বার দেশের সাথে 129 নাম্বার দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। আগস্টকে কেন্দ্র করে আমরা সমগ্র বাঙালি আয়নাঘরকে নিয়ে কিন্তু আমরা একটা ধিক্কার জানাইছি যে আসলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার এই যে টর্চার একটা সেল আমরা সাধারণ মানুষের মুখে যেটা শুনেছি আয়নাঘর, এই আয়নাঘরটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আয়নাঘর যেভাবে আমরা এখন কেউ বিশ্বাস করতেছি না, আর ছাত্র সমন্বয়কদেরকেও আমরা এখন আর বিশ্বাস করব না। আমরা ছাত্র সমন্বয়কদের পাশে ছিলাম। বিভিন্ন কথাবার্তা আমাদের বলিছে আয়নাঘর নিয়ে। এখন সে আয়নাঘরটা সম্পূর্ণ ভুয়া। এখন যেহেতু আয়নাঘরটা ভুয়া, তাহলে তারা আমাদের যে ইন্ধন দিছিল, সাধারণ মানুষের যে একটা প্রতিভা নিয়ে তারা খেলা করেছে, আগামী দিনের একটা বাংলাদেশকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখেন আমেরিকার সাথে যে বাজার হাত মিলেছে, তাদের দেশটা ধ্বংস হয়ে গেছে। বিশ্বের শক্তিশালী নাম্বার দেশ হিসাবে ইউক্রেন ছিল 19 নাম্বারে, আর আমার বাংলাদেশ আসছে শক্তিশালীর দিকে 129 নাম্বারে, আর ইন্ডিয়া আসছে শক্তিশালীর দিকে 7 নাম্বার একটা দেশ। এখন 7 নাম্বার দেশের সাথে 129 নাম্বার দেশ যদি কখনো যুদ্ধে যায়, আমরা 100-100-এ পরাজিত হব। এবং ইন্ডিয়ার থেকে 5টা ড্রোন না, 1-2 ড্রোন এসে যদি আমাদের বড় যে পিলখানাগুলো আছে সেখানে যদি বসে, বাংলাদেশ এমনি তারা দখলে নিয়ে নিতে পারবে। আর যারা আমেরিকার উস্কানিমূলক কথাবার্তা শুনে বাংলাদেশকে নিয়ে আগামী দিনের একটা বিপর্যয় নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো সুস্থ সবল একটা বাংলাদেশ গড়ুন, যে বাংলাদেশে এমন কোনো রাজনীতি হবে না যে রাজনীতিতে দেশ বিক্রি করে দিতে হয়, দেশকে নিয়ে বাইরের দেশের সাথে যুদ্ধে পরিণত করতে হয়। আমরা 71-এ অনেক মা বোনের ইজ্জত, 30 লক্ষ শহীদের বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই না অন্য কারোর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত হই। আমরা কখনো চাবো না যে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন দিকে দিকে মৃত্যুর কোলে চলে যায়। আপনারা দেখেন আজকে রাজনীতিতে মানুষ হত্যা হচ্ছে। মানুষ কি কারণে হত্যা হচ্ছে, এতে সঠিকভাবে যদি পরিচালনা করা হয় যে কেন মানুষ হত্যা হচ্ছে। আপনারা দেখেন এই ফুটপাত ভাড়া দিচ্ছে, এই ফুটপাত ভাড়া দেওয়ার জন্য একটা দখল পজিশন রাখার জন্য বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এর সাথে জড়িত। যদি জড়িত না থাকে কখনো ফুটপাত ভাড়া হয় না। এই ফুটপাতে যে টাকা ইনকাম আসে, সেই টাকা যদি প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা পৌরসভার ভিতরে ট্যাক্স জাতীয় সিস্টেম করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় না কেউ ওই জাডনা তুলে দাদাকে রাজনীতি করবে কি দাদাদের পাশ চলবে। ফুটপাত বন্ধ করেন এবং ফুটপাতের এই ব্যবসাগুলো সরকারি একটা সরকারের আয়ত্তে নিয়ে আসেন। যে ব্যবসাটা সরকারের আয়ত্তে নিয়ে আসলে সরকারেরও লাভবান, দেশেও লাভবান, এবং রাজনীতিতে কোনো মায়ের কোল খালি হবে না। এই রাজনীতির দল অবদল হলে আপনারা দেখেন আজকের শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খাইছে, এখন আর এক সরকার ক্ষমতায় আসবে, আর এক দল খাবে। এই খাওয়া খাইর জন্য তাদের কাউকে কিন্তু মৃত্যুবরণ করতে হয় না। মৃত্যুবরণ যদি করতে হয়, আমাদের মতন কোনো গরিব কৃষকের ছেলেদের মৃত্যু হয়। আমাদের এসে বড় বড় লোভ দেবে, তুই অমুক পয়েন্ট খাবি, তমুক পয়েন্ট খাবি। আমরা কিন্তু নেতাদের পাশ ছুটে যাই, নেতারা কিন্তু কখনো আমাদের পাশ আসে না। তাই নেতাদের পাশ না যেয়ে আমরা একটা কর্মমুখী যাই। দেশে দেখুন অনেক ভয়াবহ একটা সৃষ্টি হচ্ছে। কৃষি খাতে কোনো অনুদান না দিয়ে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়। একজন কৃষক সে 1500 টাকা 2500 টাকা সার কিনে কৃষি ফলায়, সেই মালটা যদি আসছে সস্তায় বাজার যাতায়াত করে, তাহলে কৃষকের কি হবে? কৃষক তো এমনি মারা যাবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার দ্বারা আমাদের একটাই দাবি, চিকিৎসা ব্যবস্থা গরিবের জন্য সঠিকভাবে করুন এবং গরিবের পাশে থাকুন, কৃষকের পাশে থাকুন। আপনি কৃষক মারি দিয়ে সোনার বাংলা কখনো গড়তে পারবেন না। একটা কৃষক ইচ্ছে করলে 10টা পরিবার সামলাতে পারে, কিন্তু একটা সরকারি চাকরিজীবী সে কিন্তু 10টা পরিবার সামলাতে পারে না। একটা কৃষক প্রতি বছর সর্বনিম্ন 100 মণ ধান সে বৃদ্ধি করে, আর একজন সরকারি চাকরিজীবী সে কিন্তু 20 মণ চাল ক্রয় করে। তা একটা কৃষক যদি ওই 100 মণ ধান উৎপাদিত না করতে পারে, একজন সরকারি চাকরিজীবী ওই 20 মণ চাউল কিন্তু ক্রয় করতে পারবে না।